গত ক্লাসে আমরা অফসেট পাতের কাজ দেখছিলাম। এটা আমি আরেকবার দেখায় দেওয়া আমার উচিত হবে, অনেকের ক্লিয়ার নাও থাকতে পারে। 2-1 মিনিটের জন্য প্রসেসটা ছিল এমন যে কোনো একটা লেখা নিব, সেটা একটু মোটা করে নিই। প্রথমে একটা লেখা, এটা হচ্ছে টেক্সট মুডে আছে, এটা যখন তখন আমরা এর স্টাইল চেঞ্জ করতে পারি। তো এই অবস্থায় একে অফসেট পাত করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। যেটা আগে একটা টেক্সট মুড থেকে শেপ মুডে বা একটা অবজেক্ট বানায় নিতে হবে। তো এটা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করতে পারি আমরা, তাহলে এটা একটা শেপ হয়ে যাবে। এখন এটা শেপ, এটা ফন্ট মুডে নেই। তো এই অবস্থায় আমরা চাইলে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ থেকে আমরা এটা এর সাইড থেকে একটা ওরই ডুপ্লিকেট ছোট অথবা বড় অবজেক্ট তৈরি করতে পারি, ওর একটা ডুপ্লিকেট কিছু। এই যে এটা ছোটও তৈরি করা যাবে, বড়ও তৈরি করা যাবে। আর কর্নারগুলো চাইলে রাউন্ডেড করে দেওয়া যেতে পারে, এই যে এইভাবে। ওকে দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডে আরেকটা শেপ তৈরি হয়েছে, এবং এখন এই অবস্থা অফসেট পাত করার পরে ব্যাকগ্রাউন্ডের কালারগুলোই বা ব্যাকগ্রাউন্ডের শেপগুলোই সিলেক্টেড আছে, ব্যাকগ্রাউন্ডের কালারগুলোই সিলেক্টেড আছে। আর যেটা আগে ছিল ওইটা কিন্তু এখন এই অবস্থাতে সিলেক্টেড নাই। তো এই অবস্থাতে আমি যদি কালার চেঞ্জ করি তাহলে বুঝতে পারবেন এখন সিলেক্টেড আছে ব্যাকগ্রাউন্ডের। এই জন্য এই কালোটাও কিন্তু আমি চাই এখন, তাহলে যদি এটা সিলেক্টেড থাকতো তাহলে কালো এই লেখাটাও কালার চেঞ্জ হয়ে যেত। তো এই অবস্থা আমরা কি করতে পারি? প্রথমত এটা যেহেতু একটা আরেকটার উপর ওভারল্যাপিং করছে, এই জন্য আমরা ইউনিট করে দিতে পারি। এখন ইউনিট করার পরে এটা গ্রুপ অবস্থায় থাকায় এটা পিছনে চলে গিয়েছে, এই লেখার এই বাকি অংশটুকু পিছনে চলে গেছে, কারণ এটা গ্রুপ অবস্থায় হয়ে যায়। ওই যখন আমরা অফসেট পাত করি তখন গ্রুপ অবস্থায় থেকে যায়। এখন আমার কাজ হচ্ছে ফাঁকা জায়গায় একটা ক্লিক করে আনসিলেক্ট করে আবার একটা ক্লিক করে সিলেক্ট করা। এতে করে এই গ্রুপটা বুঝতে পারবেন যে এই যে নীল যে দাগটা দেখতে পাচ্ছেন যে পিছনে আরেকটা লেখা রয়েছে। তো আমরা এখন কি করব, আগে আনগ্রুপ করব। আনগ্রুপ হয়ে গেল। এই অবস্থাতে আমার আনসিলেক্ট করতে হবে লাল যে হচ্ছে অবজেক্টটা ব্যাকগ্রাউন্ডে রয়েছে, ওইটা আনসিলেক্ট করে এই যে লেখাটা লরেম লেখাটা ওইটাকে আমরা গ্রুপ অথবা ইউনিট করব। তো আমি প্রথমে আনসিলেক্ট করি, শিফট প্রেস করে যদি আমি ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করি বা ক্লিক করি তাহলে ওটা আনসিলেক্ট হয়ে যাবে। শিফট প্রেস করে সিলেক্ট মানে ক্লিক করলে আনসিলেক্ট হয়ে যাবে। এখন আমি যদি গ্রুপও করি অথবা এই জায়গা থেকে ইউনিট করি তাহলে এটা গ্রুপ হয়ে যাবে। ইউনিট করলেও হবে, আবার Ctrl+G প্রেস করলেও হবে। তো এভাবে আমরা কোনো লেখার ব্যাকএন্ডে এরকম একটা অফসেট পাথ আমরা দিতে পারি। এটা আপনারা সবাই ক্লিয়ার করেছেন, আরেকবার একটু করেন কষ্ট করে বুঝে, ঠিক আছে? আমরা তো কাজ করি যখন না বুঝে করি তখন আসলে পড়াটা কঠিন হয়ে যায়, পরবর্তীতে পড়তে গেলে কষ্ট হয়ে যায়, মানে মনে থাকে না। আর বুঝে পড়লে বিষয়টা ক্লিয়ার থাকে। আর এটা অনেক বেশি ব্যবহার হয়, এই জন্য এর উপরে বেশি গুরুত্ব দিচ্ছি আপনাদের।
এটা হলে আমি পরবর্তী কাজ দেখাতাম। সবার হয়েছে কি এটা? না হলে বলতে হবে, আমি ওটা ক্লিয়ার করবো সবাইকে, কারণ এটা সবার ক্লিয়ার হওয়া প্রয়োজন। এতক্ষণ লাগার কথা না। হয়নি বিলয়, হয়নি তো লেট কেন? সাগর ভাই হয়েছে? শিশির হয়েছে? সৌরভ হয়েছে? আচ্ছা, তাহলে পরবর্তী কাজ দেখায়। এখানে আমি এটা চাইলে স্টকে কনভার্ট করে নিতে পারি। এই লেখাটাকে জাস্ট এই যে এখানে এটার কি বলে, সোয়াপ ফিল টু স্টক, ফিল অ্যান্ড স্টক। এই যে এখানে ক্লিক করলাম, স্টকে কনভার্ট হলো, এখানে ক্লিক করলাম, ফিলে কনভার্ট হলো। তো এটা স্টক মুডে আছে। তো আমি স্টককে যদি এই যে এখান থেকে চাইলে এটা পিটি বাড়ায় নিতে পারি। তো এটা যদি আমরা ছোট করি তাহলে একটা আরেকটার সাথে গায়ের সাথে লেগে যাচ্ছে, তাই না? এটা হয়। তো এই সমস্যার সমাধান করার জন্য আমাদের এটাকে স্টক থেকে কি করতে হবে? ফিল কালারে নিতে হবে। তো এটা প্রথমত অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করা যেতে পারে, এভাবে করা যেতে পারে, অথবা এই যে অবজেক্ট থেকে পাথ থেকে আউটলাইন স্টক, এটাও করা যেতে পারে। ঠিক আছে? তাহলে এটা যতই ছোটো বড়ো করি না কেন ওই একটা আরেকটার সাথে গায়ের সাথে লেগে যাবে না। এই হচ্ছে বিষয়। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাচ্ছিলাম, তাই না? এই যে এটাই অবস্থায় আছে, সবাই একটু খেয়াল করেন। এই অবস্থায় আছে, আমি কন্ট্রোল জেড দিলাম, আমি মানে ওই স্টক মুডে আবার চলে এসেছি। স্টকে কখন রয়েছি কীভাবে বুঝবেন? দেখেন মাঝখান দিয়ে একটা পাতের দাগ রয়েছে, বোঝা যাচ্ছে না হয়তো, মাছ বরাবর একটা দাগ রয়েছে, অন্য কালার দিলে বুঝতে পারবেন। কিন্তু মাঝখান দিয়ে একটা করে দাগ রয়েছে না, তার মানে এটা স্টক মুডে আছে। তো এটা আমি যদি এই যে কন্ট্রোল জেডটা আমি অতিরিক্ত বেশি ব্যাকে চলে আসি, তো আমি চাচ্ছি এক স্টেপ পিছনে যেতে, মানে ব্যাকে এসে আমি চাচ্ছি আরেকটু রিভার্স করতে, মানে কি বলে ওটা, কন্ট্রোল শিফট জেড দেবেন তখন। আচ্ছা, আমি ছোট করি, আরেকটু ছোট করি। তো কন্ট্রোল জেড দিলে কি হবে, এক স্টেপ করে ব্যাকে যাচ্ছি। তো আমি চাচ্ছি আমি এক স্টেপ বেশি ব্যাকে চলে এসেছি, আমি আরেক স্টেপ পিছনে যাব বা সামনে যাব, তাহলে কন্ট্রোল শিফট জেড, তাহলে আরেকটু পিছনে যাব। আবার কন্ট্রোল জেড দিলে সামনে, কন্ট্রোল শিফট দিলে ব্যাকে। এই জিনিসটা একটু সবাই আয়ত্তে রাখবে। আচ্ছা, এখন এটা শিখলেন যে হচ্ছে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড থেকে ওকে করলে এটা ফিল স্টক কালার থেকে ফিল কালারে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, তো আমি এটাকে আবার ফিল কালারে কনভার্ট করে এরকম নিয়ে আসছি। এটার কালার আগে চেঞ্জ করে নিই। তো এই যে লেখাটা আমি চাচ্ছি এটা একটা সুন্দর শেপের ভিতরে নিয়ে যেতে। শেপটা আমি আগে থেকে ক্রিয়েট করতে পারি। আচ্ছা, আমি সহজ করার জন্য বেশি কমপ্লেক্সে যাব না। আমি একটা বৃত্ত নিলাম, এই বৃত্তর ভিতরে এই লরেম কথাটা একদম যেন সেট হয়ে যায়, তার জন্য আমাকে এইটাকে উপরে উঠাতে হবে, এই লেখার উপরে। তার জন্য আমি কী করতে পারি, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম না, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট এটাতে দিতে পারি। এটা দিয়ে এই দুইটা ধরে এই দুইটা একবারে সিলেক্ট করলাম,
কীভাবে এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারি, অথবা একটা সিলেক্ট করে শিফট প্রেস করে এটা ধরতে পারি, এভাবে সিলেক্ট করতে পারি। আচ্ছা, শিফট কেন প্রেস করলাম? দেখেন এটা সিলেক্টেড আছে, আমি যদি শিফট বাদে এটা ক্লিক করি তাহলে এটা সিলেক্ট হবে, এটা আনসিলেক্ট হয়ে যাবে। দুইটা একই সাথে সিলেক্ট করতে হলে শিফট প্রেস করে সিলেক্ট করতে হবে। আচ্ছা, এই দুইটা সিলেক্ট করলাম। এবার রাইট বাটন ক্লিক করে, রাইট বাটন না, অবজেক্ট থেকে এনভেলপ ডিস্টর্ট মেক উইথ টপ অবজেক্ট, এটা মেক উইথ টপ অবজেক্ট, এই যে লরেম কথাটা এর সাথে সুন্দর করে সেট হয়ে গেল। এই জিনিসটা আপনারা একটু প্র্যাকটিস করেন। আমি আরেকবার দেখাই দিচ্ছি, দুইটা ধরলাম, অবজেক্ট এনভেলপ ডিস্টর্ট মেক উইথ টপ অবজেক্ট, এটা করেন। কোনটা? এইটা এটা স্ট্রোকের ওইটা? আচ্ছা, ক্রিয়েট আউটলাইন করে নিলাম, এই স্ট্রোকে কনভার্ট করলাম। এবার স্ট্রোকটা আমরা চাইলে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করতে পারি, অথবা অবজেক্ট থেকে পাথ থেকে আউটলাইন স্ট্রোক, এটা থেকে এটা থেকে আমরা এটাকে স্ট্রোক থেকে ফিল কালারে রূপান্তর করতে পারি। এটা কেন করব? কারণ হচ্ছে অনেক সময় যখন আমরা ছোটো বড়ো করি এই স্ট্রোকটাকে, এই স্ট্রোক হচ্ছে মানে লেখার রেশিওটা নষ্ট হয়ে যায়। এটাই তো। এই অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করলে যথেষ্ট। ওর পাশে আবার ভিতরে যাওয়া, এটা পেরেছেন সবাই? আচ্ছা, একটু আরেকবার এদিকে একটু তাকান, তারপরে কাজ শুরু করেন। সবাই একটু তাকান। আমি একটা এরকম শেপ নিচ্ছি, এটা নিতে পারবেন না সবাই? সবাই দিকে তাকান। এরকম একটা শেপ তো সবাই নিতে পারবেন। নেওয়ার পরে আমি এই হচ্ছে পেন টুলে গেলাম, পেন টুলে গিয়ে এই যে দেখেন আমি এই পাত বরাবর আসছি, গিয়ে যখন আমি মিডিলে যাচ্ছি তখন দেখেন কি লেখা, ইন্টারসেক্ট মানে ওই মিডিল বরাবর আসে লাইন। এই অবস্থায় আমি অল্টার প্রেস করব, অল্টার প্রেস করে এভাবে টান দিব। আসি কোন টুলে? পেন টুলে থাকা অবস্থায় মিডে গিয়ে অল্টার প্রেস করে আমি টান দিচ্ছি, দিলে এভাবে একটা শেপ বাঁকা হয়ে যাচ্ছে। আবার খেয়াল করেন, এই যে মিড বরাবর গেলাম, গিয়ে এভাবে আমি বাঁকা করে নিচ্ছি। তো এর ভিতরে আপনারা লেখাটা বসাবেন। কিভাবে সেটা দেখেন। লেখাটা যদি আপনারা চান যে ক্রিয়েট আউটলাইন করবেন না, তাও হবে। এই দেখেন, এটা আগে উপরে উঠায় নিতে হবে। উপরে উঠায় নিলাম, নিয়ে এই দুটো ধরলাম, অবজেক্টে গেলাম, এনভেলপ ডিস্টর্ট মেক উইথ টপ অবজেক্ট। ওইটা লেখাটা ছোটো থাকলেও এটা কাজ হবে। এখন হবে না, ওর লেখারই শেষ। ও আছে, দেখেন একটু খেয়াল করেন, এটার উপর ডাবল ক্লিক করলে আমরা এর লেখারই চেঞ্জ করতে পারছি। দেখছেন, মানে আমি লেখাটা ক্রিয়েট আউটলাইন না করে
এটা করলে এমন হচ্ছে। বিষয়টা বুঝতে পেরেছেন? তাহলে সবাই এটা করেন। আচ্ছা, যারা ক্লিয়ার হননি তাদের জন্য আরেকবার দেখাই। খেয়াল করেন, প্রথমে আমি একটা শেপ নিলাম, নেওয়ার পরে আমি পেন টুলে গেলাম। পেন টুলে গিয়ে কী করবো, এই পাত বরাবর যেতে যেতে মিডে গেলে দেখেন ইন্টারসেক্ট লেখা উঠবে। এই অবস্থায় অল্টার প্রেস করে ধরে টান দিলে, আচ্ছা শিফট প্রেস করলে সমানে আসবে। না, শিফট প্রেস করলে নষ্ট হয়ে যাচ্ছে, শিফট বাদেই করতে টানতে হবে। তো এটা আশা করি সবাই একদম সহজে করতে পারবেন। এরপরে একটা লেখা নিতে হবে। লেখাটা একটু মোটা টাইপ নেবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। এবার আমাদের কাজ হচ্ছে এটাকে উপরে উঠানো। কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লোজ, অথবা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ফন্ট। তো এটা উপরে থাকলে, এটা উপরে কেন নেব, কারণ ওইটা হচ্ছে মেক উইথ টপ অবজেক্ট করা হচ্ছে, এই জন্য। তো এই দুইটা সিলেক্ট করব, অবজেক্ট এনভেলপ ডেস্কটপ মেক উইথ টপ অবজেক্ট। এই এখন এটা আমি কীভাবে নামটা চেঞ্জ করবো, এটা একটা প্রশ্ন। খেয়াল করেন, এখানে ডাবল ক্লিক করলাম, এর উপরে ডাবল ক্লিক করা, এই দেখেন এখানে লেখাটা আসছে, তাই না? এখন আমরা কি করব, টেক্সট টুলে যাব। টেক্সট টুলে গিয়ে এটা আগে সিলেক্ট করব, এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এবার নাম লিখলাম, ব্যাস। পারভেজ ওটা কর। আচ্ছা, সবাই একটু দেখেন তো এই রিপিট অপশনটা সবার কম্পিউটারে আছে কি না? প্যাটার্নের পরে রিপিট অপশনটা সবার পিছনে কম্পিউটারে আছে কি না? আপডেট ভার্সন ছাড়া মনে হয় এটা নাই, তাই না? হ্যাঁ, এটা আমারটা 22-এর ভার্সন, তো এই জন্য আছে। 21-এর ভার্সনে আছে মেবি। যাই হোক, আচ্ছা, এটা নিয়ে আর কি আপনাদের সময় নেওয়া উচিত, নাকি আমি নেক্সট কাজ দেখাবো? বৃত্তটা একই ভাই, ওইটা তো আরও সহজ। বৃত্ত বা যে কোনো অবজেক্ট নিলাম, এই যেভাবে একটা বৃত্ত নিলাম, একটা টেক্সট নিলাম, তো আমার এটা উপরে উঠাতে হবে। মেক উইথ টপ অবজেক্ট যেহেতু করবো, অবজেক্টে গেলাম, এনভেলপ ডেস্কটপ মেক উইথ টপ অবজেক্ট। আচ্ছা, তাহলে আমি পরের কাজটা দেখাই। হ্যাঁ, যে কোনো একটা লেখা আমি নিচ্ছি, ইফেক্ট থেকে ওয়ার্ড, সবাই খেয়াল করেন, ইফেক্ট থেকে সিলেক্ট করে আগে লেখাটা আমি সিলেক্ট করলাম, চলে গেলাম হচ্ছে ইফেক্ট থেকে আর এইগুলো সবই হচ্ছে এর ভিতরে পেয়ে যাবেন। আমি আর্টসে গেলাম, এই যে ওর ভিতর থেকে সবগুলো পেয়ে যাবেন। বিভিন্ন স্টাইল, ঠিক আছে? এটা কীভাবে করবেন আমি আরেকবার দেখাই। এখানে সিলেক্ট করলাম, ইফেক্টে গেলাম, এই
এইগুলো সবই ওই ভিতরে আমরা পাচ্ছি। যেমন এই একটা সিলেক্ট করলাম, এই যে এটা আমি জাস্ট এর উপরে ক্লিক করলাম, এভাবে পারবে কোনটা, এই আর কি। এটা সবাই একটু চেষ্টা করে। আর এর ভিতরে যে সেটিং মেটিং রয়েছে এইগুলো আসলে নিজের ইচ্ছা মতো করে সুন্দর করার বিষয়টা। আর ভার্টিক্যাল দেওয়ার দরকার নেই, ভার্টিক্যাল থেকে বাজে দেখায়। সবগুলো নাড়ায় চড়ায় দেখেন কিরম কি। এই যে এই জায়গা থেকে ইফেক্ট থেকে ওরা এই যে এগুলো একটু নাড়ায় চড়ায় দেখেন, এগুলো সবগুলো আসলে কি। এখানে এটা বোঝানোর কিছু নেই, এগুলো নিজেরাই নাড়ায় চড়ায় দেখেন।
আচ্ছা, সবার তো এই বিষয়টা ক্লিয়ার হয়েছে না? আচ্ছা, সবাই একটু খেয়াল করেন। সেদিন আমি এই বিষয়টা মনে হয় দেখাইছি, কিন্তু এটা আরেকবার দেখানো উচিত, আপনাদের মনে আছে কি না? আমি দুইটা বৃত্ত নিলাম, নিয়ে এই দুইটা কমন আছে তাই না? এই দুইটা জায়গার একটা কমন জায়গা আছে। পাথফাইন্ডার থেকে আমরা চাইলে এটা ক্লিক করলে কমন জায়গাটা থাকবে আর বাকিগুলো ডিলিট হয়ে যাবে। তো এর পাশে কি ঠিক আছে? আমি সব থেকে সহজ হয় শেপ বিল্ডারে যাব, যে একটু কেটে দেবো, একটু কেটে দেবো, অল্টার প্রেস করে। এটা ধরলাম, এরপর আমাদের এটা হচ্ছে রোটেট টুল। এটার কথা সবার, এটার কাজ সবার মনে আছে? আচ্ছা দেখেন, আমি এখানে মিডিল অ্যালাইন খুঁজে পাচ্ছি না তাই না? আমি যদি একটু বাঁকা করি, কিন্তু এই ফুলটা কিন্তু বাঁকা হয়ে যাবে। এই যদি বাঁকা দিয়ে দিই, 15 ডিগ্রি অ্যাঙ্গেল দিই। আচ্ছা, এখানে ভাগও দেওয়া যাবে। হ্যাঁ, আপনি কয়টা হচ্ছে এই পাতা পাপড়ি নিতে যাচ্ছেন সেটা যদি আমি এখানে লিখে দিই, যে আমি 360 ভাগ 10 যদি দিয়ে দেখি কি হয়। কপি, কন্ট্রোল ডি প্রেস করতে থাকবো। কয়টা হলো দেখি, ঠিকই আছে। মানে 360 ভাগ যত দেবেন তত পিস হচ্ছে পাপড়ি হচ্ছে। 10 দিয়েছিলাম, 10 হয়েছে। এখন দেখেন এটার রেশিও কিন্তু বাজে হয়ে গিয়েছে। এক একটা এক একদিকে মাথা হয়ে গিয়েছে। তো এটার জন্য আমরা একটা বৃত্ত নিতে পারি। আমি সবগুলো হচ্ছে মিডিল অ্যালাইন করে রাখি যাতে কাজ করতে সুবিধা হয়। আচ্ছা, এখন আমি এটা ধরলাম, এই রোডে তুলে গেলাম। এই যে সেন্টার দেখেন, সেন্টারে যখন যাচ্ছি এখানে লেখা আসছে সেন্টার। আমি অল্টার প্রেস করে এখানে ক্লিক করছি, এতে করে এটা আসছে। আচ্ছা, এখন 360 ভাগ কত দিব, 15 পিস দিই। ওকে, কপি দিব, কপি, কন্ট্রোল ডি। এটাই দেখি কয়টা হয়েছে, 1 2 3 4 ঠিক আছে। তো এটা একটু সবাই একটু করে দেখাবে। এটা সবার ক্লিয়ার হয়েছে তাই তো? রমজান ভাই হয়েছে? বাড়ি যে ট্রাই করলে হবে, এখানে আচ্ছা, আমি এটা আরেকবার দেখা দিচ্ছি সহজে। এই যে প্রথমে আমি একটা বৃত্ত নিচ্ছি, সবাই খেয়াল করেন। আরেকটা বৃত্তের অল্টার প্রেস করে নিলাম, সমান যদি না হয় এখান থেকে অ্যালাইন করে নেবেন।
নিয়ে শেপ বিল্ডারে চলে যাবেন, গিয়ে এটা একটা অল্টার প্রেস করে ক্লিক করবেন, এটা একটা অল্টার প্রেস করে ক্লিক করবেন। আমি একটা ফুলের পাপড়ি নিলাম, বানালাম, এটা এই যে মিডিল অ্যালাইন করলাম, আরেকটা ডিলিট করে দিলাম। এখন একটা বৃত্ত নিব, এই বৃত্তটা কেন নিচ্ছে এটা বুঝতে হবে। এই বৃত্তটা এই জন্য নিচ্ছি যে এই বৃত্তটার এই যে একটা মিডিল আছে, এই সেন্টারটা যাতে আমি ধরতে পারি। আর এটা না করলে এটার রেশিও আমি একটু ভালোভাবে বোঝাই। এই যে এই জিনিসটা, এটাকে কেন্দ্র করে এটা ঘুরবে। আমি যখন রোটেট টুল দিয়ে হচ্ছে রোটেট করব, তখন এইটাকে কেন্দ্র করে এটা ঘোরে। তো এইটা আমি যদি এখানে দিই তাহলে একে কেন্দ্র করে সার্কেল দিয়ে ঘুরবে। তো আমি এখান থেকে এই যে এখানে সেন্টার লেখা রয়েছে, অল্টার প্রেস করে এখানে ক্লিক করব, অল্টার প্রেস করে এখানে ক্লিক করব। তো আমি দেখেন এখানে একটা বিন্দু আমি সিলেক্ট করে দিলাম বা সেট করে দিলাম, একে কেন্দ্র করে এবার এটা ঘুরবে, এই পাপড়িগুলো হবে। তো এখানে আমি 360 ভাগ যে কয়টা পাপড়ি নিব, দেখা যাচ্ছে আমি এখন 12টা নিব, 12টা পাপড়ি দেবো, তাই 360 ভাগ 12 দিছি। এবার কপি, এবার কন্ট্রোল ডি প্রেস করতে থাকতে হবে, এটাই। যাদের যাদের হয়নি এখন এটা সেট, হ্যাঁ ভাই একটু জোরে বলেন, শোনা যাচ্ছে না। হ্যাঁ বুঝতে পারিনি, এবার বলেন। হ্যাঁ সরাসরি কী করে ওটা ধরে ডিলিট করে দিচ্ছি, এই যে ধরলাম ডিলিট করে দিলাম, হয়ে গেল। যাদের হয়ে গেছে আরেকবার করার চেষ্টা করেন, এতে করে আপনার ওইটা মাথায় সেট হয়ে যাবে। আচ্ছা, সবার বিষয়গুলো তো ক্লিয়ার, তাই না? সবাই একটু খেয়াল করেন। আমি এখন দেখাবো হচ্ছে আমরা কাজ করার জন্য প্রতিদিন তো আর্টবোর্ড নিউ ক্রিয়েট করি, তাই না? নিউ থেকে আর্টবোর্ড নিই। তো আমরা একটা কী বলে ওইটা টেমপ্লেট তৈরি করে রাখবো, এটা শেখাবো এখন, যাতে করে প্রতিদিন আমরা ওইটা ক্লিক করে কাজ শুরু করতে পারি। আর সেটার ভিতরে কিছু প্রিসেট করা যেতে পারে, তো সেইগুলো দেখাবো। তো প্রথমে আমি এই ফাইলটাকে সেভ করি, তারপর দেখাই কী দিয়ে কী করা যায়। কন্ট্রোল এস অথবা ফাইল থেকে সেভ অ্যাজ। আমি লোকেশন সেট করে দিচ্ছি ডেস্কটপে। প্রথম কাজ হচ্ছে আমার লোকেশন সেট করা, কোথায় আমি সেভটা করব। আমি এটা ডেস্কটপে সেভ করলাম। এরপরের কাজ হচ্ছে আমি ফাইলের নাম কি দিব। ফাইলের নাম দিব আমি ভাই মাউসের শব্দ শোনা যাচ্ছে, তো এদিকে খেয়াল করেন। নাম আমি দিচ্ছি কি দেওয়া যায়, আর্টবোর্ড দিই। তো এখানে এটা যেমন আছে তেমনই থাকবে, সেভ। এখানে আরেকটা পারমিশন চাবে, জাস্ট ওকে প্রেস করবো। এটা দেখেন এখান থেকেও নামটা চেঞ্জ হয়ে গেছে, আর্টবোর্ড এআই। আমি যদি এটা কেটে দিই এবং আমার ডেস্কটপে দেখি, দেখেন আর্টবোর্ড নামে একটা ফাইল সেভ হয়েছে। তো এটা ডাবল ক্লিক করে ওপেন করব। এখন দেখাবো এটার আসলে উপকারিতাটা কী। প্রথমত আর্টবোর্ড সাইজ যেমন আপনি প্রতিদিন ক্লিক করে করেন, ওইটা আর করা লাগবে না। ওপেন করে জাস্ট এখানে ডাবল ক্লিক করবেন, এটা ওপেন হয়ে যাবে। তো এরপরের কাজ হচ্ছে আপনাকে একটা লেখায়, যে যখন আপনি লেখেন একদম ছোট দেখায়, তাই না? এই জিনিসটার জন্য আবার ছোট করা, বড় করা, এই জিনিসটা থেকে রেহাই পাওয়ার জন্য আমি এখানে লিখলাম লোগো নেম ACRE হেয়ার। তো এটার একটা সুন্দর ফন্ট স্টাইল আমি দিয়ে দিই, নাম যেমন হচ্ছে অ্যান্টন ফন্ট, আমার ভালো লাগে দেখতে। এখানে আমি ফন্টের এই যে ক্যারেক্টার অপশন থেকে ফন্টের নাম লিখলাম, তো এখানে অ্যান্টন ফন্ট চলে আসলো। এটা আমি মিডিল অ্যালাইন করে দিই, ব্যাস। লোগো নেম হেয়ার,
এটা আমি যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিই, এখন আর পারমিশন চাবে না, যেহেতু একবার আমি সেভ করেছি, কন্ট্রোল এস দিলে ওটা সেভ চেঞ্জ হয়ে যাবে। তো আমি এটা কেটে দিলাম এবং আমি এখান থেকে আবার ডাবল ক্লিক করে ওপেন করলাম, এটা অটোমেটিক এটা থেকে যাবে। আচ্ছা, শুধু এটাই না, আরও কিছু সেট করা যেতে পারে, যেমন ফন্টের কিছু ফেভারিট ফন্ট আমি চাইলে এখানে ফেভারিট ফন্ট হিসেবে সেট করে রাখতে পারি। যেমন অ্যান্টন ফন্টটা প্রিয়, তো এখানে দেখেন স্টার মার্ক রয়েছে, অ্যাড টু ফেভারিট, এটা অ্যান্টন ফন্ট কিন্তু আমার ফেভারিট লিস্টে চলে এসছে। আচ্ছা, ফিল্টার অন করবো না, আচ্ছা এটা উঠাই দেবো। আচ্ছা, এই যে এটা ফিল্টার অ্যাড করা রয়েছে, এটা আমি ক্লিয়ার ফিল্টার করে দিচ্ছি। এখানে আবার ক্লিক করলে ক্লিয়ার ফন্ট, কারণ এটা যদি সিলেক্টেড থাকে শুধুমাত্র ফেভারিট ফন্টগুলোই শো হবে, আর এগুলো ক্লিয়ার করলে এখান থেকে ক্লিক করেও ক্লিয়ার করতে পারি, আবার এখান থেকে ক্লিক করেও ক্লিয়ার করতে পারি, তাতে করে সব ফন্ট আপনার সামনে শো হবে। তো আমি কিছু ফন্ট আমি দেখি আর সেগুলো আমি প্রিয় লিস্টে অ্যাড করি বা হচ্ছে ফেভারিট লিস্টে অ্যাড করে আমি এটা আপনাদের দেখাই। না, দেখানোর জন্য দেখাচ্ছি, আবার চুজ করা আমার আসলে এই জিনিসটা হয়ে যায়। এর একটা ফন্ট আমি ফেভারিট লিস্টে অ্যাড করলাম, এরপর মানে ইচ্ছা মতো যেটা যেটা আমার ভাল লাগছে সেটা আমি ফেভারিট লিস্টে অ্যাড করে রাখছি, এতে করে আমি পরবর্তীতে ওটা আপনি যখনই যে ফন্টটা আপনার ভালো লাগবে ফেভারিট লিস্টে অ্যাড করে রাখবেন, আর ওই ফাইলটা সেভ করে রাখবেন, ওইটা ওই প্রিয় লিস্টে থেকেই যাবে। তো আমি যদি এখন এই প্রিয় লিস্টে যাই, এই যে এটা পাবেন কোথায়, এটা সিলেক্টেড থাকা অবস্থায়, এই যে ক্যারেক্টার অপশনে থাকা অবস্থায় এই ফন্টের নামের ডান সাইডে যে অ্যারো চিহ্নটা আছে, এটাই ক্লিক করলে এই অপশনগুলো শো হবে। তো এখন আমি ফেভারিট লিস্টে গেলাম, এতক্ষণ যে ফন্টগুলো আমি ফেভারিট লিস্টে অ্যাড করেছি সেইগুলো এখানে শো করছে, তাই না? এই হচ্ছে বিষয়। এখন এটা এই ফাইলটাকে আমার সেভ করতে হবে, কন্ট্রোল এস, ফাইল এটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন আমি আবার নতুন করে অন করলাম, এই যে প্রিয় লিস্টগুলো আছে, ক্লিয়ার করে দিলাম এবং সব ফন্ট দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলাম। বিষয়টা বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, এখন আমাদের আরও কিছু করা যেতে পারে, সেটা হচ্ছে কালার। কিছু কালার আমাদের যদি খুব বেশি ব্যবহার হয়, এমন কিছু কালার আমরা চাইলে এখানে অ্যাড করে রাখতে পারি। সেটা কীভাবে? তো এই ফন্টটায় এই কালারটাতে বা শেপটাতে দুইটা কালার রয়েছে, একটা হচ্ছে ফিল কালার, স্ট্রোক কালার। তো আমি একটা কালার অফ করে শুধু ফিল কালারটা রাখলাম, স্ট্রোক কালার অফ করে ফিল কালারটা রাখলাম। এখন এর কালার আমি কিভাবে চেঞ্জ করতে পারি, এখানে ডাবল ক্লিক করে চেঞ্জ করতে পারি। তো এই কালারটা আমার মনে হলো যে এটা আমার ফেভারিট লিস্টে অ্যাড করা উচিত বা ভবিষ্যতে আমার প্রয়োজন হবে। তো এটা আমি এখানে ড্র্যাগ করেও রাখতে পারি এভাবে, এই যে ফেভারিট লিস্টে অ্যাড হয়ে গেল, অথবা এখান থেকে এই যে নিউ সোয়াসেস, এখানে সোয়াসেস নেম দেওয়া যেতে পারে, সোয়াসেস কালার টাইপ, এই যে এখান থেকে কালার আবার চেঞ্জও করে দিতে পারেন, দিয়ে ওকে দিবেন, দিলে এই যে এটা চেঞ্জ হয়েছে, এই যে এটা, তো এটা জাস্ট এখানে ক্লিক করলাম, কালারটা চেঞ্জ হয়ে গেল। এভাবে ফেভারিট লিস্টে বিভিন্ন কালার আপনি অ্যাড করতে পারেন। এই যে আরেকটা কালার অ্যাড হলো, এই যেভাবে মাল্টিপল কালার আপনারা অ্যাড করতে পারবেন। ব্যাস, এই যে এইভাবে আমরা আমাদের পছন্দের কালারগুলো কালার সোয়াসেসে রেখে কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, আমার এই ফাইলটা এইভাবে ওপেন হবে। আপনি যখন কম্পিউটার অফ টপ করে আবার নতুন করে পরের দিন বা তারপরের দিন কাজে বসবেন, জাস্ট ডাবল ক্লিক করবেন, এখন আপনি ওইভাবেই এটা শো পাবেন। এই হচ্ছে বিষয়। তো এটা সবাই একটু ক্রিয়েট করে দেখান, টেমপ্লেট তৈরি করে দেখান।
আচ্ছা, আমরা কাল থেকে ভালোভাবে লোগো ডিজাইনের দিকে ফোকাস করব। মোটামুটি হ্যাঁ, কন্ট্রোল শিফট জেড, আন্ডু আর রিডু, তাই না? কাল থেকে আমরা ভালোভাবে লোগোর দিকে ফোকাস করব। আর সবার কম্পিউটারে আমি হচ্ছে ফন্ট ইনস্টল করে দিতে হবে। সব ফন্ট নেই সব কম্পিউটারে। তো আজকে যতটুকু সম্ভব এই যে এই ধরনের লোগো দু একটা আমি করে দেখাই, আপনারাও করবেন। আমাদের এখন আপনাদের শেখার সময়, এখন আপনাদের প্রচুর পরিমাণে কপি করতে হবে, ডিজাইন কপি করতে হবে। কপি না করলে ডিজাইনের আইডিয়া আপনারা পাবেন না। এক একটা ডিজাইন করলে আপনারা এক এক ধরনের আইডিয়া পেয়ে যাবেন। তো এখানে এই লোগোতে কি এমন আছে এটা আপনারা ইজিলি পেরে যাবেন। তারপরেও আমি দেখানোর চেষ্টা করছি। এখানে কি লেখা, টরসুল না কি একটা লেখা। আচ্ছা আচ্ছা, এই ধরনের ফন্টকে কি ফন্ট বলে? স্ক্রিপ্ট ফন্ট বলে। মনে রাখবেন, স্ক্রিপ্ট ফন্ট। আর শিপ ধরে টি, আচ্ছা বড় হাতের একটা টি লিখলাম, এবার সব ছোটো হাতের লিখছি। শিপ ধরে টি দিলে বড় হাতের টি হবে। আচ্ছা, TORSUL, টরসুল। আচ্ছা যাই হোক, এটা আমরা স্ক্রিপ্ট ফন্ট আমাদের ফন্ট থেকে ফিল্টার করে বের করব। কিভাবে সেটা? এই যে অ্যারো চিহ্ন আছে লেখার ডান সাইডে, এটাতে ক্লিক করে ফেভারিট উঠাই দিলাম, দিয়ে এই ফিল্টারে গেলাম। এখান থেকে এটা হচ্ছে স্ক্রিপ্ট ফন্ট। এই দেখেন লেখা রয়েছে স্ক্রিপ্ট ফলোয়িং অর ক্যালিগ্রাফিক ফন্ট। আচ্ছা, এখান থেকে এবার আমি কিবোর্ডের যে অ্যারো চিহ্ন আছে, ডাউন অ্যারো চিহ্ন, এটাতে ক্লিক করছি। তো এই ধরনের একটা ফন্ট আমরা বের করি, দেখি খুঁজে পাই কিনা। এটা মোটামুটি ওর সাথে যায়, মেলে। আচ্ছা, ওর মতো হতেই হবে এরকম কোনো মানে নেই। এটা রাখি। তো এটা আমি প্রথমে আচ্ছা, বেশি বড় করা ঠিক হচ্ছে না, এই পজিশনে রাখি। এরপর এটা প্রথমে আমার কাজ কি, ক্রিয়েট আউটলাইন করা। এটা একটা আরেকটার উপরে ওভারল্যাপিং করে রয়েছে, এই জন্য আমাদের কি করতে হবে, পাথফাইন্ডার থেকে ইউনিট করে নিতে হবে। তো এটা আমি প্রথমে মিডিল অ্যালাইন করে নিব। মিডিল অ্যালাইন করে নিলাম। এরপর এখানে আমরা কি দেখতে পাচ্ছি, প্রথমে একটা হলুদ রঙের হচ্ছে মেন ফন্টটা, আর ওর সাইড থেকে একটা কি রয়েছে, অফসেট পাথ, তাই না? অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। এটা আরেকটু চিকন করি, এটা ঠিক আছে, ওকে। এরপর এর প্রথম কাজ হচ্ছে কালার চেঞ্জ করা। কালার চেঞ্জ করলাম, পাথফাইন্ডারে গেলাম, গিয়ে আগে ইউনিট করে নিব। এই যে একটা আরেকটার উপর ওভারল্যাপিং রয়েছে, ইউনিট করে নিলাম। এখন একটা ব্যাকএন্ডে চলে গেছে, ওই সেই কাজ যেটা বারবার দেখানো হয়েছে। এটা আবার ধরলাম, রাইট বাটন ক্লিক করলাম, আনগ্রুপ করলাম, করে আমাকে এখানে ক্লিক করলে হবে না, একদম সাইডে ক্লিক করতে হবে। একটু জুম করে নেবেন, শিফট ধরে এখানে ক্লিক করতে হবে। এতে করে সিলেক্টেড থাকবে শুধুমাত্র কালোটুকু। তো আমি এটা ইউনিট করে দিলাম, ব্যাস। এরপর কি কাজ দেখেন, এখানে শুধুমাত্র আউটলাইনই করিনি বা হচ্ছে অফসেট পাতি করিনি, এই পাশে দেখেন ছোট, মানে এই জায়গাটা ছোট, আর এখান থেকে এটুকু একটু বেশি, তাই না? তাহলে এটার জন্য আমরা কি করতে পারি, এটা ধরে অল্টার প্রেস করে এটা একটা ডুপ্লিকেট নিয়ে, অল্টার প্রেস করে একটা ডুপ্লিকেট নিতে হবে। এতে করে দেখবেন যে এই পাশটা আমার একটু বড় শ্যাডো টাইপের হয়েছে, আর উপরে চিকুনি আছে, তাই না? তো আমরা কালারটা আগে চেঞ্জ করে দেখি। এটা ওরা হলুদ কালার ইউজ করেছে, আমরাও হলুদ করব, কিন্তু এটা বেশি হলুদ হয়ে যাচ্ছে। এটা ডাবল ক্লিক করে একটু এই টাইপের রাখি, ওকে। আর ব্যাকের কালারটা ব্ল্যাক করি, ব্যাস। এতটুকু সবাই পারবেন না? আচ্ছা,
আমি এই অল্প অল্প করে দেখাই, কারণ হচ্ছে বেশি করে দেখালে আপনাদের মনে থাকবে না। এতটুকু সবাই করে দেখান। ক্যারেক্টার অপশন, ক্যারেক্টার কন্ট্রোল টি প্রেস করলে চলে আসবে। ও সব ওই একটা একটা করে এনে এখানে সেট করতে হবে। আপাতত যেটা লাগছে সেটা এনে এনে সেট করতে হবে। আচ্ছা, এটা সবাই পেরেছেন কি? স্ক্রিপ্ট ফন্টই নিতে হবে এরকম কোনো মানে নেই, একটা ফন্ট নিয়ে মূল বিষয়টা বুঝলেই হচ্ছে আপাতত। আচ্ছা, আমি কি পরের কাজটুকু দেখাবো? হ্যাঁ, আচ্ছা, সবার ক্লিয়ার হয়নি আমার মনে হচ্ছে। আচ্ছা, এবার এদিকে খেয়াল করেন সবাই। আমরা গ্রেডিয়েন্টের কাজ দেখছিলাম, তাই না? এই যে এখানে ক্লিক করলাম, আমরা চাচ্ছি এই যে হলুদ বা কমলা লেখাটাকে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করব। তো এই যে গ্রেডিয়েন্ট প্যানেল এখানে পেয়ে যাবেন, যাদের নেই তারা উইন্ডো থেকে খুঁজে নেবেন গ্রেডিয়েন্ট অপশন। তো এটাই যখন যাব আমি জাস্ট এখানে একটা ক্লিক করব, এতে করে এই কালারটা নিয়ে নিচ্ছে, তাই না? এখন আমি চাচ্ছি যে উপর নিচে হবে, এটা তো সাইড বাই সাইড হয়ে গিয়েছে। তো তার জন্য আমার এখান থেকে অ্যাঙ্গেল চেঞ্জ করতে হবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তো এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, আবার -90 ডিগ্রি অ্যাঙ্গেল দিলে লালটা নিচে চলে আসবে। এই যে লাল নিচেও সাদা উপরে, এখান থেকে লাল কালারটা চেঞ্জ করে আমরা এই কমলা কালার নিলাম। আর এখান থেকে এটা চেঞ্জ করে যে কোনো কালারই দেওয়া যেতে পারে, আমি হলুদ দিই। তো এটা করতে পারবেন না সবাই? যাদের বাসায় কম্পিউটার নেই দ্রুত কম্পিউটার কিনে ফেলার চেষ্টা করেন। এখন থেকে আমি হোমওয়ার্ক দিব, তো সেটা বাসায় গিয়ে প্র্যাকটিস করাটা জরুরি। বাসায় অথবা এখানে এসে প্র্যাকটিস করতে হবে। এটা হয়েছে কি সবার? আচ্ছা, তাহলে পরের কাজটা দেখা। এটা এই যে লোগোটা যেটা আমরা স্যাম্পলটা নিয়ে আসলাম, এটা কমপ্লিট করি। হ্যাঁ, এখানে কি আছে? এই যে একটা কাট করে একটা লেখা রয়েছে, নিচ থেকে কাট করে একটা লেখা রয়েছে,
তো এটা আপনারা এর কাজ দেখেছেন অলরেডি। আমি একটা বৃত্ত নিব, এলিপস নিয়ে এইভাবে রাখলাম। এটা আমি স্ট্রোকে কনভার্ট করে আমার ইচ্ছা মতো এক জায়গায় রাখলাম। তো এটা মনে হচ্ছে যে একটু বেশি কার্ভ, এর জন্য আমি নিচ থেকে একটু বড় করব অথবা এভাবে চ্যাপটা করে দেব। এটা এই পজিশনে রাখি। মূল বিষয়টা বুঝলে হচ্ছে, সুন্দর বিষয়টা এখন না করি। তো এটার আরেকটা ডুপ্লিকেট নিলাম, অল্টার প্রেস করে আরেকটা ডুপ্লিকেট নিলাম, আরেকটা এই পজিশনে রাখলাম। একটা যাবে এই দিক থেকে লেখাটা, আরেকটা যাবে এর উপর থেকে। তো এখন উপরে কি লেখা যায় যে, আচ্ছা কিছু না, আমি হচ্ছে জাস্ট একটা ক্লিক করব, কিছু স্যাম্পল চলে আসবে, লেখা লরেম ইপসাম। এখন প্রথম কাজ হচ্ছে ফন্ট স্টাইল চেঞ্জ করে নর্মাল ফন্ট দেওয়া। নর্মাল কি ফন্ট দেওয়া যায়, আগে ফিল্টারটা ক্লিয়ার করি। এই যে এখানে ক্লিয়ার অল দিলে ফিল্টার উঠে যাবে। এরপর আমি এখানে লিখে দেব রোবোটো ফন্টটা নর্মালের জন্য ভালো। তো এটা আমি অল ক্যাপস করে দিচ্ছি, এখান থেকে অল ক্যাপস করে দিচ্ছি, সবগুলো বড় হাতের করে দিলাম। আর লরেম ইপসাম আর একটা কিছু লিখি, আবার লরেম লিখলাম। তো লরেম ইপসাম একটা ওয়েবসাইটের নাম, এখানে স্যাম্পল অনেক টেক্সট পাওয়া যায় কাজের জন্য। তো এটা আমি একটু ছোটো করছি, করে কন্ট্রোল সি দিয়ে এটা কপি করলাম, এই লেখাটা কপি করলাম। টাইপ অনে পাথ টুলে গেলাম, গিয়ে এই দিক থেকে আমি ওই লেখাটা রাখতে চাচ্ছি। তো এখানে ক্লিক করলাম, কন্ট্রোল ভি দিলাম, দিয়ে এটা ছোটো কাস্টমাইজ, তো আপনারা অনেকবার শিখাইছি, এটা ছোটো করলাম। ব্যাস, এরপর এইটার উপরে মানে এই দিক থেকে আরেকটা লেখা রাখবো। তো এটা তো কপি রয়েছে, এটা আবার কপি করলাম, কন্ট্রোল সিতে কপি। আমি এটা টাইপনে পাথ তুলে থাকা অবস্থায় এখানে ক্লিক করলাম, কন্ট্রোল ভি প্রেস করলাম। তো এখন আমার কি করতে হবে, এটা উল্টায়ে এর ভিতর দিয়ে নিতে হবে। তো আমি সিলেকশন টুলে গেলাম, এই দেখেন এখানে দুইটা হ্যান্ডেল, এখানে একটা হ্যান্ডেল। তো এই হ্যান্ডেলটা ধরে আমি এই পজিশনে রাখলাম। যদি ঠিকঠাক না হয় এখান থেকে এই যে একটা টান দিছি, লেখাগুলো গায়েব হয়েছে, আসলে গায়েব হয়নি, এই যে লাল মানে এর ভিতরে অন্য লেখাগুলো হাইড হয়ে আছে। তো এই হ্যান্ডেলটা ধরে আমি এইভাবে টান দিলাম, ব্যাস লেখাগুলো চলে আসবে। আর এখানে কি করেছে, এরা একটা রেক্ট্যাঙ্গেল নিয়েছে, রেক্ট্যাঙ্গেলটা নিয়ে ওটা কি করেছে, শিফট ধরে আমি যদি ঘুরাই এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। এই পজিশনে রাখলাম, শিফট ধরে ঘুরালে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। আচ্ছা কন্ট্রোল জেড দিয়ে এটা আমি একটু এই, আচ্ছা এভাবে হলে হচ্ছে না, ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, এটা ধরলাম, ব্যাস এটার কর্নারগুলো আমি রাউন্ডেড করে দিলাম, হালকা করে, বেশি হয়ে গিয়েছে। এর মাঝে আবার কি লেখা রয়েছে, সিন্স 2016 নাকি, যাই হোক এটা অত ডিটেলসে না বলে এগুলো সহজ বিষয়। তো এই জিনিসটা আরেকবার একটু প্র্যাকটিস করেন। আসলে আমাদের আগের কাজগুলো প্রতিনিয়ত মানে রিপিট হবে। তো এটা প্রতিনিয়ত রিপিট হতে হতে আপনাদের মাথায় এটা এমনিতেই গেঁথে যাবে কীভাবে কী করতে হবে। হয়ে গেছে না সবার? আচ্ছা আচ্ছা, এই ফাইলটা সেভ করার বিষয়টা আপনাদের বলছিলাম যে যদি এটা আমরা চাই যে সেভ করব। আচ্ছা এই যে ব্যাকগ্রাউন্ডে আমি আরেকটা কালার দিচ্ছি, এই যে এখানে যে কালারটা ছিল এটা দিলাম। আচ্ছা এটা কিভাবে দিলাম, আই ড্রপারে ক্লিক করে এই কালারটা পিক করেছি, জাস্ট এভাবে
তো এই ফাইলটা চাচ্ছি আমি সেভ করব। কীভাবে সেভ করব, মানে জেপিজি ফরম্যাটে এক্সপোর্ট অ্যাজ, এরপর আমি লোকেশন সেট করে দিচ্ছি ডেস্কটপে। এখান থেকে জেপিজি ফরম্যাট ইউজ আর্টবোর্ডে ক্লিক করে দিব, যাতে করে আর্টবোর্ডের অংশটুকুই হচ্ছে সেভ হয়। আর এখানে আর্টবোর্ড লেখা থাকলো এক্সপোর্ট ওকে। এই যে এটা জেপিজি ইমেজ হিসেবে সেভ হয়েছে। তো এটা কমপ্লিট করেন সবাই। হ্যাঁ, ও এটা আমি এই যে এইভাবে ছিল, তাই না? এটা অ্যারেঞ্জ থেকে, এটা আমি শর্টকাট কি ইউজ করছিলাম, যে কন্ট্রোল শিফট। হ্যাঁ, এই যে ম্যানুয়ালভাবে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকও দেওয়া যেতে পারে। সবাই ফাইল সেভ করে জেপিজি ফরম্যাটে সেভ করে ক্লাস শেষ করেন। ফন্ট ইনস্টল করার বিষয়টা, আচ্ছা, ফন্ট আমার কাছে অনেকগুলো ফন্ট আছে, হ্যাঁ। তারপরেও যদি কারোর মনে হয় আমি নিজে নিজে ডাউনলোড করব, সেক্ষেত্রে অনেকগুলো সাইট আছে যেখান থেকে আমরা ফন্ট ইনস্টল করতে পারি। যেমন হচ্ছে দা ফন্ট, এই যে দা ফন্ট অটোমেটিক সাজেস্ট করছে। এই ওয়েবসাইটে যদি যাই, হ্যাঁ ফ্রি আছে, পেইড আছে। আমরা ফ্রিগুলো ইউজ করব, মানে ডাউনলোড করব। যেমন এই ফন্ট আমার দেখা যাচ্ছে ভালো লাগলো, তো আমি এটা এখান থেকে ডাউনলোড করতে পারি। এই যে ডাউনলোড হলো। এখন কি করব, এটা জিপ ফাইলে আছে, তাই না? আমি এখন আমাদের হচ্ছে ফাইল এক্সপ্লোরারে যাব। এখান থেকে এটা ডাউনলোড ফোল্ডারে আছে, ডাউনলোড। এই যে এটা ভিনটেজ ফন্ট, এটা রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল করব। এটা জিপ ফাইল আছে, আমি এটা এক্সট্রাক্ট ফাইল করলাম। তো এখানে দেখেন এই নামেই, ভিনটেজ নামেই একটা নর্মাল ফোল্ডার ক্রিয়েট হলো। এখানে এর ভিতরে ফন্ট কোনটা, এটা ফন্ট, আর এটা হচ্ছে ইমেজ, আর এটা হচ্ছে টেক্সট ডকুমেন্ট। তো এইগুলো না, আমরা এটা ইনস্টল করবো। এটা ক্লিক করে রাইট বাটন ক্লিক করে ইনস্টল। এটা ইনস্টল হয়ে গেছে। ফন্টের নাম কি, ভিনটেজ, তাই না? আমরা দেখেন এখন যদি ইলাস্ট্রেটরে যাই এবং ওই ফন্টটা আমি পেতে চাই, সেক্ষেত্রে এখানে লিখতে হবে ভিনটেজ। এই যে ভিনটেজ নামে এই যে ওই ফন্টটা আমার এখানে চলে এসছে, ভিনটেজ। এই যে ওই ফন্টটা আমার এখানে আমি এখন ইউজ করতে পারছি লোগোতে। এই সিস্টেমে ইনস্টল করা যেতে পারে। আবার আমরা চাইলে আমার কাছে অনেক ফন্ট আছে, প্রায় 1500 ফন্ট আছে, আমি ওগুলো সব কম্পিউটারে ইনস্টল করে দেবো। আচ্ছা, ওয়েবসাইটের নাম মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আমরা জাস্ট লিখবো যে ধরনের ফন্ট লাগে। যেমন আমি এখন যদি স্ক্রিপ্ট ফন্ট লিখতে চাই, এই যে স্ক্রিপ্ট ফন্ট ডাউনলোড ফ্রি, এটা যদি ক্লিক করি আমার সামনে সব ওয়েবসাইট শো হবে। যেমন হচ্ছে দা ফন্ট চলে আসছে, 1001 মানে 1001 ফন্ট। তারপরে হচ্ছে ফন্ট স্কুটি বা বিভিন্ন, যে গুগল ফন্ট আছে। আমার যেটা ভালো লাগে সেখানে চলে যাবো। যেমন এটা যাই, এটাই যাই। এই যে এই ফন্টটা সুন্দর লাগছে, এটা আমি যদি ডাউনলোড করতে চাই, এটা ডাউনলোড ক্লিক করলাম, এটা ডাউনলোড হয়ে গেল। আমি চলে গেলাম হচ্ছে ডাউনলোড অপশনে। এই যে এটা রাইট বাটন ক্লিক করলাম, এক্সট্রাক্ট ফাইল, ওকে। এই যে চলে আসলো। এই যে এখানে দুইটা ফন্ট ইনস্টল হয়েছে। এই দুইটা হচ্ছে ফন্ট মুডে আছে, আর এটা টেক্সট মুড। এটা ইনস্টল হবে না। এই দুইটা ধরলাম, রাইট বাটন ক্লিক করলাম, ইনস্টল করলাম। এই ফন্টের নাম কি, এই যে এটা অলরেডি আমার কম্পিউটারে ইনস্টল আছে তাই বলছে, তো আমি এটা নো করে দিই। তো এই ফন্টের নামটা আমার কপি করতে হবে, এটা তো মনে রাখা সম্ভব নয়। এখানে কী লেখা, BATTI। এটা যদি আমি ফন্টের এখানে লিখি BATTI, এই যে ওই ফন্টটা আমি পেয়ে গেছি। এই হচ্ছে ওই ফন্টটা। এই দেখেন ফন্টের নিচে যে ফন্টটা ধরলাম, সেই ফন্টের নিচ থেকে এগুলো আমি ছোট বড় করতে পারছি, তাই না? এই যে হ্যাঁ,
ইউনিকোড ANSI, আচ্ছা এটা সম্পর্কে আমার জানা নেই। লিপি ঘর থেকে তো সব বাংলা ফন্ট ইনস্টল দেয়, তাই না? বাংলা ফন্ট আমাদের কোনো প্রয়োজনই নেই। আমরা বিদেশি ক্লায়েন্টের কাজ করব, ও বাংলা ফন্ট আমি ইউজ টু না। এই যে এর নিচ থেকে অনেকগুলো স্টাইল পেয়ে যাচ্ছি, এই যে আচ্ছা ঠিক আছে। মনে হচ্ছে বাইরে বৃষ্টি হবে, হ্যাঁ অনেক মেঘ করেছে মনে হচ্ছে। আপনারা যেতে পারেন, 11টা বেজে গিয়েছে।